ওয়াশরুম থেকে গোসল শেষ করে বের হতেই দেখে নীলা আপু। পরনে আমার শুধুমাত্র ছোট্ট একটা তাওয়াল, আর এই নীলা আপু নীললজ্জের মতো আমার দিকে তাকিয়ে আছে। কি করব ঠিক বুঝতে পারছি না। যতই হোক মান সম্মানের প্রশ্ন। এক দৌড়ে আবার সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। কি বেহায়া মেয়ে, একটুও লজ্জা নেই। কিন্তু এ আমার ঘরে কি করছে? ঘরে তো দূরের কথা, এর তো আমাদের বাড়িতেই আসার কথা না। সে যেই কারণেই এসে থাকুক সেটা পরে ভাবা যাবে। এখন আমি বের হব কি করে? কাপড় চোপড় তো সব আলমারিতে। কোন কক্ষণে যে কাপড় ছাড়া গোসল করতে গিয়েছিলাম। দরজাটা একটু ফাঁকা করে দেখলাম নীলা আপু এখনো খাটের উপরেই বসে বসে পা দোলাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। ঘর থেকে বেরো হচ্ছে না, যার কারণে আমি বাইরে বেরোতেও পারছি না। কতক্ষণ এভাবে থাকা যায়? তাই বাধ্য হয়ে জোর গলায় আম্মুকে ডাক দিলাম। কয়েকবার ডাকার পরেও কোনো সারা শব্দ নাই। তখন নীলা আপু বাইরে থেকে বলল, কিরে, কাকিমাকে কেন রাখছিস? কত বড় বেহায়া এই মেয়ে, সব বুঝেও এমন করতেছে। দরকার আছে? আম্মু, আম্মু। আরে কাকিমাকে ডেকে লাভ নেই, উনি রান্নাঘরে ব্যস্ত আছে, আমার জন্য রান্না করছেন। তুই বরং আমাকে বল তোর কি লাগবে। কিছু লাগবে না, আপনি আমার ঘর থেকে বের হয়ে যান। মানে যান, আপনি একটু পরে আইসেন। কেন কেন? আমি তোর ঘরে থাকলে কি সমস্যা? কোনো সমস্যা নেই। আরে বাবা, আমি কাপড় পরবো। তো কি হয়েছে, পয় না। আমি কি তোকে আটকে রাখছি নাকি? কেমনটা লাগে? কিন্তু আমার সব কাপড় আলমারিতে আছে। হ্যাঁ তো কি হয়েছে, নিয়ে যা। আমি এই অবস্থায় কি করে আসবো শুনি? আচ্ছা দাঁড়া, আমি বের করে দিচ্ছি। এই বলে আলমারির দিকে একটু এগিয়েই আবারও দাঁড়িয়ে পড়লাম। শয়তানি মার্কা একটা হাসি দিয়ে বলল, একটা মিনিট, এই অবস্থায় মানে? কিরে, তুই লজ্জা পাচ্ছিস নাকি? তোকে তো আমি এইভাবে কতবার দেখেছি, মনে আছে তুই যখন গোসল করতে চাইতি না, কাকিমা তোকে জোর করে। এটুকু বলেই হা হা করে হাসতে লাগলো। হঠাৎ করেই যেন আমার মাথা গরম হয়ে গেল। রাখি গলায় বলে উঠলাম, এই আপনি আমার ঘর থেকে বেরোন তো, এক্ষুনি বেরোন। কথাটা শুনে নিমেষেই ওর মুখ থেকে হাসিটা চলে গেল। আর কিছু না বলে কাপড়গুলো বের করে দিয়ে নীরবে সোজা ঘর থেকে বের হয়ে গেল। হয়তো আমার এমন কঠোরভাবে চলে যেতে বলাই কষ্ট পেয়েছে। আমি নিশ্চিন্তভাবে বেরিয়ে কাপড় পরে নিলাম। তখনই নিচ থেকে আম্মু ডাকতে লাগলো। তাই দেরি না করে নিচে চলে এলাম। নিচে এসে আরেকটু অবাক হলাম দাদুকে আমাদের বাড়িতে দেখে। বাবা, দাদু আর নীলা আপু খাবারের টেবিলে বসে আছে, আর মা সবার জন্য খাবার সাজাচ্ছে। মাকে আজকে খুবই খুশি খুশি লাগছে। আমি এগিয়ে যেতেই মা হাসি হাসি মুখে দাদুকে উদ্দেশ্য করে বলে উঠল, এই তো আপনার নাতি এসে পড়েছে। আমি আজ পর্যন্ত মাকে এতটা খুশি কখনো দেখিনি। মায়ের খুশির কারণটা হয়তো দাদুর আমাদের বাড়িতে আসাতে। মূলত আমার বাবা মায়ের বিয়েটা হয়েছিল লাভ ম্যারেজ। বাবা আসলে দাদুর বিরুদ্ধে গিয়েই মাকে বিয়ে করেছিল। দাদু চেয়েছিল বাবা যাতে তার ভাইয়ের মেয়েকে বিয়ে করে, কিন্তু তার হয়নি। আর সেজন্য দাদু মাকে মেনেও নেয়নি। মাকে বাড়ি থেকে বের করে দেয়। আর মাকে বের করে দেওয়াতে বাবাও বাড়ি ছাড়ে। তবে আমি যখন পৃথিবীতে আসি তারপর বেশিরভাগ সময় দাদুর বাড়িতে আসা যাওয়া থাকতাম। কারণ বাবার ধারণা ছিল হয়তো আমারও ছিলায় দাদু আমার মাকে বাড়িতে ফিরিয়ে নেবে। কিন্তু আমি এত বড় হয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত সেটা হয়নি। একবার আমি দাদুকে সরাসরি বলেছিলাম যেন মাকে এই বাড়িতে ফিরিয়ে নেয়, কিন্তু দাদু প্রচণ্ড রেগে যায়। তাই ওই দিন আমিও রাগ দেখিয়ে ওই বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। কিন্তু মায়ের জন্য আবারও যেতে হয়। যাই হোক, সেসব পুরনো কথা। দেখি হঠাৎ করে দাদু স্বয়ং নিজে আমাদের বাড়িতে কেন এলেন। আমি দাদুকে সালাম দিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। তারপর দাদু হাসি মুখে আমার কুশলাদি জিজ্ঞেস করলো। আমিও হাসি মুখে সব কিছুর জবাব দিলাম। যদি ওই দিনের পর দাদুকে আমার তেমন পছন্দ হয় না। সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম। খাবার মুখে দিয়েই দাদু মায়ের রান্নার প্রশংসা করতে লাগলেন। আমি মায়ের দিকে তাকিয়ে দেখি মায়ের চোখে জল। এটাই হয়তো মায়ের আনন্দের বহিঃপ্রকাশ। মায়েরা এমন কেন, কষ্টেও কাঁদে আবার খুশিতেও কাঁদে। যাই হোক, আমি খুশি মনে খাবার খেতে লাগলাম। কিন্তু খাবার খাওয়ার মাঝখানে আমার পায়ে কিছুর একটা সুরসুরি অনুভব করলাম। বিড়াল টিড়াল নয় তো আবার। আসলে বিড়ালে আমার ছোটবেলা থেকে একটু ভয় পাই, যে কারণে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লাম। মাথা নামিয়ে টেবিলের নিচের দিকে তাকিয়ে দেখলাম না
কিছুই নেই, ওটা আমার মনের ভুল হবে হয়তো। আমাকে হঠাৎ এইভাবে দাঁড়িয়ে পড়তে দেখে মা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? আমি কিছু না বলে মাথা চুলকে আবারও খেতে বসলাম। একটু পর আবারও সেই একই অবস্থা, পায়ের সুরসুরি, কিন্তু এবার খুব ভালোভাবে বুঝতে পারলাম এটা কোনো বিড়াল না, মানুষের পা। মাথা তুলে তাকাতেই বুঝতে পারলাম এটা নীলা আপুর কাজ। নীলা আপু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমি কিছু না বলে খাবারে খাওয়ায় মনোযোগ দিলাম, কিন্তু নীলা আপু আমাকে শান্তিতে খেতে দিচ্ছে না। বিরক্ত লাগছে খুব, কিন্তু আমি মুখ ফুটে কিছু বলতেও পারছি না। না, এই টেবিল ছেড়ে উঠতে পারছি, কিন্তু নীলা এমন করছে কেন? ওর সাথে তো এখন আমার এরকম সম্পর্ক নেই, যেটা ছিল সে নিজেই নষ্ট করে দিয়েছে। এখন না আছে বন্ধুত্ব, আর না আছে, ও তো আমার কাজিন হয়, তা আবার 3 বছরের সিনিয়র বড় আপু। এখন আমি ওকে ওনাকে বড় আপু বলেই মানি, যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করি, কারণ যা বোঝার ছিল আমি সেটা বুঝে গিয়েছি। অবশ্য দোষ আমার ছিল। যাকে সব, আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে যে উঠে আসতে যাব তখনই মা বলে উঠল, লাবিব, যা ঘরে গিয়ে চট জলদি তোর ব্যাগ গুছিয়ে নে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ব্যাগ গোছাবো মানে? আমরা কি কোথাও যাচ্ছি নাকি? মা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমি যে জিজ্ঞেস করতে যাব কোথায়, অমনি নীলা আপু বলে উঠল, আরে এখন থেকে কাকা কাকিমা আর তুই আমাদের নিজেদের বাড়িতে থাকবি, সেই জন্য তো দাদু নিজে তোদেরকে নিতে এলো। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, ভালো হবে না বল? কথাটা শুনে আমার খুশি হওয়া উচিত ছিল। ছোটবেলা থেকেই তো আমি এটাই চাইতাম, কিন্তু আমি খুশি হতে পারছি না, কারণ ওই দিনের পর, ওই বিচ্ছিরি ঘটনার পর আমি নিজেকে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে ওই বাড়িতে আর নীলা আপুর সামনে আমি আর কখনোই যাব না। আসলে আমি নীলার থেকে দূরে দূরেই থাকতে চাই। এখন কি করা উচিত ঠিক বুঝতে পারছি না। আমি চুপচাপ নিজের ঘরে চলে এলাম। এসে মাথার পিছনে হাত রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। কি করব বুঝতে পারছি না। মা এতদিন পর ওই বাড়িতে যাবে বলে কতটা খুশি, এখন আমি কি করে যাব না বলি? আমাকে ছাড়া তো আর ওখানে যাবে না। আসলে আমার ভাগ্যটাই খারাপ, কেন যে আমি নীলাকে নিয়ে ওসব ভাবতে গিয়েছিলাম। ছোটবেলা থেকে নীলা আপু আর আমি খুব ভালো বন্ধু ছিলাম, যদিও সে আমার থেকে 3 বছরের বড়। আমি যখন ওই বাড়িতে যেতাম নীলা আপুর সাথেই সবসময় থাকতাম। ছোটবেলা থেকেই নীলা আপুকে আমার ভালো লাগতো। তবে যখন আমি কলেজে ভর্তি হই তখন গিয়ে বুঝতে পারি নীলার প্রতি আমার ভালো লাগাটা শুধু ভালো লাগা নয়, এর বেশি কিছু ছিল। আমি ওকে ভালোবাসতাম, আর আমার মনে হতো নীলাও আমাকে ভালোবাসে। এর কারণও ছিল অনেক। নীলা আমাকে সবসময় খুব কেয়ার করতো। আমি খেয়েছি কিনা, ঠিকমতো পড়াশোনা করি কিনা, এটা করি কিনা, সেটা করি কিনা, ইত্যাদি ইত্যাদি। আর সুযোগ পেলেই দুজন ঘোরাঘুরি করতাম, আর সেই সাথে খাওয়া দাওয়া। ফোনে তো কথা হতো ঘন্টার পর ঘন্টা, কোনো হিসাব থাকতো না। কথা বলা শুরু করলে যেন শেষই হতো না। একটা কথা বলে রাখা ভালো, আমি যদিও নীলাকে তুমি করে বলতাম, কিন্তু ও আমাকে সব সময় তুই করেই বলে আসছিল, যার কারণে আমি একটু দ্বিধায় ছিলাম যে ও আমাকে ভালোবাসে কিনা। আমি আসলে বরাবরই পড়াশোনায় একটুখানি কাঁচা ছিলাম আর কি। তো পরীক্ষার খাতায় আশপাশ করে লিখেই পাশ করে যেতাম। সে কারণেই আমার ক্লাসমেট ঋতুকে পরীক্ষার কিছুদিন আগে থেকেই তল্লাই করা শুরু করেছিলাম। প্রতিদিন ওকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যেতাম, ওর পছন্দের সব খাবার খাওয়াতাম, শপিংও করিয়ে দিয়েছিলাম। এই শপিংয়ে কি হয়েছিল যত বিপত্তি, নীলা আপু নীলা আমাদের দেখে নিয়েছিল। নীলা আমাদের কাছে এসেই ঠাস করে ঋতু বেচারের গালে সবার সামনেই থাপ্পড় মেরে দিয়েছিল। ঋতু গাল ডলতে ডলতে আমার দিকে তাকিয়ে রইল। ও ভাবছিল নীলাকে আমি কিছু বলবো, আর সে নিচে নীলাকে কিছু বলতেও পারছিল না, যেহেতু নীলা ছিল ভার্সিটির বড় আপু। তাই নীলা আপুর চোখ রাঙালি দেখে ওখান থেকে বিদায় নিয়েছিল। আমি শুধু অবাক হওয়া দর্শকের মতো তাকিয়েছিলাম। ঋতু চলে যাওয়ার পর নীলা আমার দিকে তাকিয়ে বলল, এই তোর পড়াশোনা? নীলা আমার সাথে আগে কখনো এতটা রাগী গলায় কথা বলেনি, তাই কথার খেয়ে হারিয়ে ফেললাম। বললাম, না আসলে হয়েছিল কি, ওই কি বলবো ঠিক ভেবে পাচ্ছিলাম না। তখন নীলাই বলতে লাগলো, আমি তোকে কতবার ফোন করেছি দেখছিস? সকালে একবার ফোন রিসিভ করে আমাকে কিছু
বলতে না দিয়েই বলি তোর নাকি পরীক্ষা, তাই পড়ছিস। এরপর তো আর ফোনই ধরলি না। এরপর আমি তোর বাড়িতে গিয়েছিলাম, সেখানেও পেলাম না, তাই একাই একাই শপিংয়ে চলে আসতে হলো। আর এখানে এসে দেখি তোর কি আদেও মনে আছে আজকে কি? আমি চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে ওর কথা শুনছিলাম, আর তাই অনেকটা বেকুবের মতোই প্রশ্ন করে বসলাম, আজকে কি? নীলা মহাবিরক্তি নিয়ে হাতে থাকা ব্যাগ দিয়ে আমার মাথায় ইচ্ছে মতো কয়েকটা বাড়ি দিয়ে নিচে ফ্লোরে কয়েকটা কিক দিয়ে ব্যাগগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, রাতে এগুলো পরে বাড়িতে চলে আসিস। এরপর আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। আমি ওর আচরণে এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে ওকে না আটকিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে রইলাম। আমিও সাথে সাথে ওখান থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু নীলা আর নাগাল পায়নি। তারপর ফোন করলাম, ফোনও ধরছে না। কয়েকবার ফোন করার পরও কেটে দিল। বুঝতে পারছি অনেক রেগে আছে। আসলে আজকে নীলার বার্থডে, মূলত ওর জন্য গিফট কেনার জন্যই এখানে আসা। ঋতুকে এমনি নিয়ে আসছি সাথে করে, ভেবেছিলাম একসাথে দুই কাজ হয়ে যাবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। বাড়িতে এসে নীলার দেওয়া শপিং ব্যাগটা খোলার পর কাপড়ের সাথে সাথে একটা ভিডিও কার্ড বেরিয়ে এলো। অবাক হয়ে কার্ডটা হাতে নিয়ে খুলতেই একটা মেয়ে কণ্ঠে বলে উঠল, লাভ ইউ। কার্ডটা খুলতেই একটি মেয়েলি কণ্ঠে বলে উঠল, লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই গাধা, শুনছোস? আই লাভ ইউ বলছি কিন্তু। আর তারপরেই একটা মন করা হাসি দিয়ে চুপ করে গেল। শোনার পর কিছুক্ষণ টাসকে খেয়ে বসে রইলাম। আই লাভ ইউ শব্দটা আর হৃদয় করা হাসিটাই আমার কানে বাজতে লাগলো। মনে চাইছিল হাসিটা আর না থাকুক, কিন্তু বন্ধ হয়ে গেল। আমার সাথে এমন কিছু হবে ভাবতে পারিনি। এই মেয়ে কণ্ঠটা নীলার। নীলা যে কখনো নিজে থেকেই আমাকে ভালোবাসার কথা বলবে আমি ভাবতেও পারিনি। কার্ডটা বন্ধ করে আবারও খুললাম, আর সেই মিষ্টি কণ্ঠটা আবারও বলতে লাগলো। তারপর খিলখিলিয়ে হাসি। আমি মোহিত হয়ে তা শুনতে লাগলাম। আমি তো এখনো বিশ্বাসই করতে পারতেছি না যে নীলা নিজে এগুলো আমাকে বলছে। হঠাৎ করেই চোখ গেল ভিতরে ছোট্ট একটা চিরকুটের দিকে। অসীম আগ্রহ নিয়ে চিরকুটটার ভাঁজ খুলতেই দেখতে পেলাম নীলার হ্যান্ডরাইটিং। তাতে লেখা আছে, আমি জানি না তুই এখন কি ভাবতেছিস, কিন্তু বিশ্বাস কর এটাই সত্যি। জানিস, অনেকদিন ধরেই ভাবছিলাম তোকে আমার মনের কথা বলে দিই, কিন্তু কেন জানি বলে উঠতে পারছিলাম না। আর আমি জানি যে তুইও আমাকে পছন্দ করিস। আমি ভেবেছিলাম তুই আমাকে বলবি, কিন্তু না, এতদিনেও কিছু বললি না, তাই বাধ্য হয়ে আমাকেই বলতে হলো। জানিস, খুব ভালোবাসি তোকে। অনেক কথা আছে তোর সাথে আমার। ছাদে চলে আসিস, সাবধান, কেউ যেন না দেখে। আমি তোর জন্য অপেক্ষা করব। চিরকুটটা পড়েই যেন আমার হার্টবিটটা বেড়ে গেল। সবকিছু যে এত সহজে হয়ে যাবে ভাবতেও পারিনি। মনের ভিতরে রোমান্টিক গান বাজতে লাগলো। এমন একটা রোমান্টিক মুডের 12টা বাজিয়ে দিল ফোনটা চিৎকার করে। প্রথমে বিরক্ত লাগলেও পরক্ষণে এক লাফে উঠে গিয়ে চার্জার থেকে খুশি মনে ফোনটা নিলাম। নাম্বার দেখেই মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম নীলা, কিন্তু না, এটা নীলয়, আমাদের ইউনিভার্সিটির বড় ভাই। ছাত্র হিসেবে খুব ভালো, বলতে গেলে ইউনিভার্সিটির সেরা স্টুডেন্ট, সেই সাথে প্রচুর পরিমাণে ভদ্র। কিন্তু আমার একে একেবারেই পছন্দ না। কারণ হলো এ নীলার ক্লাসমেট। ফকিন্নি সবসময় নীলার সাথে সাথে ঘুরঘুর করে। নীলাও কিছু হলেই খালি এর কথাই টেনে আনবে, বিরক্তিকর। সে যাই হোক, ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন নিলয় ভাইয়া? ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কিছু বলবেন ভাইয়া? ওই আসলে নীলা কি আমার সম্পর্কে তোমাকে কি কিছু বলেছে কখনো? মানে ঠিক বুঝলাম না ভাই। তখনই মনে হলো কোনো নারী কণ্ঠ নিলয়কে ডাকছিল, তাই মনে আর কিছু না বলে ফোনটা রেখে দিল। দূর, ফালতু মুডটাই নষ্ট করে দিল। সন্ধ্যাবেলা তৈরি হয়ে সোজা নীলাদের বাড়ি চলে এলাম। বাবা মা কেউ আসেনি, আমি একাই আসছি। বাড়িতে ঢুকে আঙ্কেল আন্টি আর দাদুর সাথে দেখা হলো। মনে হয় তেমন কোনো মানুষকে ইনভাইট করেনি, সব পরিচিত লোকজনই, সেই সাথে নীলার কয়েকজন বন্ধু বান্ধব।
এদের মাঝে নিলয় আছে। এটাই আসলে এই বাড়ির নিয়ম, খুব প্রয়োজনীয় লোক ছাড়া কাউকে ডাকা হয় না। কিন্তু সবাইকে দেখতে পেলেও নীলাকে দেখতে পারছি না। আন্টিকে জিজ্ঞেস করতেই বলল ওর ঘরে রেডি হচ্ছে। কথাটা বলেই বলল, ওই তো নীলা এসে পড়েছে। আমার সাথে সাথে সবাই সিঁড়ির দিকে তাকালো। নীলার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলাম, কারণ নীলা আজকে একটা আকাশি নীল শাড়ি পরেছে। আমি যতটুকু জানি শাড়ি পরা ওর পছন্দ না, তবে খুবই সুন্দর মানিয়েছে ওকে শাড়িতে। নিচে এসে আমার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। কারণটা হলো আমি ওর বার্থডে ভুলে গিয়েছিলাম। কি আর করা, নিজেই অপরাধীর মতো মাথা নিচু করে একটা হাসি দিয়ে ইশারায় জিজ্ঞেস করলো কেমন লাগছে। আমিও বুঝে দিলাম ভালোই। তারপর আর কি, জন্মদিন পালন হলো। সবাই যখন খাবার খাচ্ছিল তখন দেখলাম নীলা পিছনের দিকে একবার তাকিয়ে সাদের দিকে যাচ্ছে। চিরকুটে তো আমাকে সাদে যেতেই বলেছিল। চিরকুটের কথা ভাবতেই মনে একটা খুশি খুশি ভাব চলে এলো। কিন্তু আমি যে সাদের দিকে যাওয়ার জন্য এগিয়েছি, অমনি পিছন থেকে আন্টি ডাক দিয়ে বসলো। দাদুর নাকি প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে, সেটা এখন আমাকে এনে দিতে হবে। অদ্ভুত, বাড়িতে এত লোক থাকতে আমাকেই যেতে হবে। আন্টিকে তো আর এই কথাটা বলতে পারি না, তাই একটা হাসি দিয়ে ফার্মেসিতে চলে গেলাম। ওষুধ এনে আন্টির কাছে দিয়ে এক মুহূর্ত দেরি না করে সোজা সাদের দিকে হাঁটা লাগালাম। মনের ভিতর অদ্ভুত একটা উত্তেজনা কাজ করছে। আমার মনটা খুব অশান্ত হয়ে গেছে। ছাদের দরজার কাছে এসে বড় একটা নিঃশ্বাস ছেড়ে নিয়ে নিজেকে কিছুটা শান্ত করলাম। হাসি মুখে দরজা পেরিয়ে ছাদের দিকে এগিয়ে যেতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এটা আমি কি দেখতেছি? নীলা আর নিলয় দুজনেই খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে, কিন্তু এখন ওই হারামি নীলাকে কিস করার চেষ্টা করছে। যদিও নীলা বাধা দিচ্ছে আর না করছে। আমি অবাক হচ্ছি নিলয়ের এই কাজের জন্য। নীলার তো ওকে থাপ্পড় মারার কথা, কিন্তু নীলা তেমন কিছুই করছে না। মাথায় যেন পুরো আগুন ধরে গেল। এগিয়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে নিলয়কে ইচ্ছে মতো একটা লাথি মারলাম। লাথি খেয়ে সে টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। নিচে পড়ে যেতেই আমি এগিয়ে গিয়ে আরেকটা লাথি মারলাম। এবারের লাথিটা ঠিক মুখ বরাবর গিয়ে পড়েছে, তাই ব্যথায় হারামজাদা চেঁচিয়ে উঠল। আমার তাতে কি, কলার ধরে উঠিয়ে নাক বরাবর একটা ঘুষি মারলাম, কিন্তু নিলয় কোনো রেসপন্স করছে না। হয়তো আমার আচমকা আক্রমণে হতবিহ্বল হয়ে গিয়েছে। যেই আরেকটা মারতে যাব অমনি পিছন থেকে নীলা এসে আমাকে বাধা দিল। বলল, লাবিব, ছাড় ওকে। কি করছিস তুই? ওর কষ্ট হচ্ছে, ছাড় বলছি। কে শোনে কার কথা? নীলা সরিয়ে দিয়ে নিলয়ের পেট বরাবর আরেকটা দিতেই আবারও চেঁচিয়ে উঠে নিজেকে আমার থেকে ছাড়ানোর চেষ্টা করলো। তখনই নীলা আমাকে সর বলে একটা ধাক্কা দিল। আমি ধাক্কা খেয়ে একটু দূরে সরে যেতেই নীলা দৌড়ে গিয়ে নিলয়কে উঠাতে লাগলো আর কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? আশ্চর্য, আমি নিলয়কে মারছি বলে নীলা এইভাবে রিয়েক্ট করছে কেন? আমি ওকে নীলার জন্যই মেরেছি। কুত্তাটা যেই কাজ করেছে তার জন্য এটাই তো করা উচিত। আমি অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে রইলাম। ওর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তখন আমি বললাম, আরে নীলা আপু, তুমি পাগল হয়ে এলে নাকি? ও তো কথাটা শেষ করার আগেই আমার গালে একটা সচরের থাপ্পড় পড়ে গেল। আমি অবাক হয়ে নীলার দিকে জিজ্ঞেস করলাম, নীলা আপু তোমাকে একা পেয়ে জোর করে কিস করতে চাইছিল। ও তোমার সাথে মিসবিহেভ করেছে, সেজন্যই তো আমি ওকে মারছিলাম। কেন মারবি তুই ওকে? কেন মানে? ও তো হ্যাঁ, ও আমাকে কিস করতে চাইছিল, কিন্তু করেনি তো। লাবিব, নিলয় খুব ভালো ছেলে, ও আসলে এরকম না। কি হয়েছিল আমি তোকে বুঝিয়ে বলছি। কিন্তু প্লিজ লাবিব, নিচে অনেক লোকজন আছে, এই ব্যাপারটা জানতে পারলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। নীলা কথা শেষ করতে করতেই পিছন থেকে আওয়াজ এলো। কে এভাবে চিৎকার করলো? কি হয়েছে এখানে? আমি পিছন দিকে ঘুরে দেখলাম আঙ্কেল। নীলা দাদু আর আঙ্কেলকে দেখে ভয় পেয়ে গেছে। ওর মুখে ভয়ের ছাপটা স্পষ্ট ফুটে উঠেছে। কি রে, কোনো কথা বলছিস না? কে চিৎকার করলো? আমি কোনো মতে এটা সেটা বলে কোনো মতে ব্যাপারটা ম্যানেজ করলাম। তখন দাদু বলল, ঠিক আছে, এখন তোরা নিচে আয়। এই রাত্রিবেলা ছাদে কি করছিস? তখন নীলা বলল, আচ্ছা দাদু, তোমরা যাও, আমরা আসছি। সবার সাথে সাথে নিলয় নিচে চলে গেল। এখন শুধু আমি আর নীলা ছাদে আছি। আমি বড় বড় কয়েকটা নিঃশ্বাস ছেড়ে শান্ত হয়ে নীলা আপুর দিকে ফিরলাম। দেখলাম ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে।
পুরো ব্যাপারটা ও মনে হয় খুব ঘাবড়ে গেছে। এখনো ওর মুখ থেকে ভয়ের রেসটা কাটেনি মনে হয়, সেজন্যই এখনো এক দৃষ্টিতে ছাদের সিঁড়ির দিকে তাকিয়ে আছে। আমি ডাক দিতেই কিছুটা চমকে উঠে বলল, হুম হুম, কিছু বলবি? তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। আমার এবার কি হবে? জানো, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, বিশেষ করে শাড়ি পরায় আরো সুন্দর লাগছে, একেবারে নীল পরি, সত্যি বলছি। নীলা কিছুটা লজ্জা পেয়ে বলল, তাই নাকি? তুই কবে থেকে মেয়েদের প্রশংসা করতে শুরু করলি? এতদিনে তো একবারও প্রশংসা করিসনি। আমি তো আগেও কতবার সেজেছি, আজকে কি এমন হলো? এই যে শাড়ি পরে এত সুন্দর করে সেজেছো। ও আচ্ছা, তার মানে তোর শাড়ি পছন্দ। আগে আমাকে বলতেই পারতি। আমি বললে কি তুমি শাড়ি পরতে? তা অবশ্য পরতাম না, শাড়িতে আমার খুব আনইজি ফিল হয়। আজকে আম্মু জোর করলো বলে পরলাম। আজকে তোর মতলবটা কি বলতো? কিরকম অন্যরকম ভাবে কথা বলছিস? হুম হুম। আমি আর সময় নিলাম না, পকেট থেকে ওর জন্য কিনে আনা বালা বের করে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে বসলাম। নীলা, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, অনেক আগে থেকেই বাসি, কিন্তু কখনো বলার সাহস পাইনি। আজকে বলছি, তুমি আমাকে বিয়ে করবে? কথা দিচ্ছি তোমাকে খুব ভালোবাসবো, কখনো কষ্ট পেতে দিব না, শুধু আমাকে ফিরিয়ে দিও না। নীলা আমার দিকে ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। কি হলো, কথা বলছো না কেন? তারপর আমি দাঁড়িয়ে পড়ে বললাম, আমি সরি, আমাকে তোমার আগে এই কথাটা বলা উচিত ছিল, কিন্তু সাহস হয়নি। তুমি কিভাবে নিবে এটা ভেবে। কিন্তু জানো, তোমার ওই মেসেজ আর চিরকুটটা পেয়ে অনেকটা অবাক হয়েছিলাম। কি হলো, তুমি কথা বলছো না কেন? নীলা সেই মূর্তির মতোই দাঁড়িয়ে আছে। কি বলছিস তুই এগুলো? তোর মাথা ঠিক আছে? লাবিব, আমরা দুজন কাজিন হই, তুই আমাকে কি করে ভালোবাসতে পারিস? আর তাছাড়া আমি তোর থেকে গুনে গুনে 3 বছরের বড়, এমনটা তুই ভাবলি কি করে? নীলার এরকম কথা শুনে আমি মুহূর্তেই পাথর হয়ে গেলাম। কি বলছে ও এসব? আর কেনই বা বলছে? ও কি আমার সাথে এখন মজা করতেছে নাকি? আমাকে চুপ থাকতে দেখে নীলাই বলতে লাগলো, লাবিব, তুই ভাবতে পারছিস এটা অন্য লোকজন জানতে পারলে কি হবে? আমি তো বিশ্বাস করতে পারছি না, তুই এমন কিছু ভাবিস কি করে? তোর এইটুকু কমন সেন্স নেই? কিরে, চুপ করে আছিস কেন? তুমি সব কি বলছো নীলা? ওই চুপ, আপু বল। তোমার সমস্যাটা কোথায়? মানে তুই বুঝতে কেন পারছিস না? আমি আর তুই, আমরা কাজিন। তুই যেটা ভাবছিস সেটা হতে পারে না। তো কি হয়েছে? কাজিনদের মাঝে কি প্রেম ভালোবাসা বিয়ে হয় না? তোমার নিজের বাবা মাই তো কাজিন ছিল, তারা বিয়ে করেনি? কই, কেউ তো কখনো এ নিয়ে কিছু বলেনি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তোর থেকে বয়সে বড়, এটা হয় না লাবিব। এবার আমার রাগ উঠে গেল। তখন বললাম, তোমার সমস্যা কি? এখন উল্টাপাল্টা কথা বলতিছো। তুমি নিজেই তো আগে আমাকে ভালোবাসার কথা জানালে, আর এখন কি আবোল তাবোল বকতিছো? শোনো, এটা কিন্তু মোটেও ইয়ার্কির বিষয় না, আমার জীবনের প্রশ্ন, আমার ভালোবাসার প্রশ্ন। আমি তোকে কখন বললাম যে আমি তোকে ভালোবাসি? আরে আজকেই তো বললে। দেখ লাবিব, একদম ফাজলামো নয়, অনেক সহ্য করেছি। আরে তুমি তো আমাকে ওই ভয়েস মেসেজ আর চিরকুট দিলে, তুমি তো বললে যে তুমিও নাকি আমাকে ভালোবাসো, তাহলে এখন এরকম করছো কেন? কিসের মেসেজ আর কিসের চিৎকুট? নীলার এরকম ব্যবহারে ভীষণ বিরক্ত হয়ে গেছি। ইচ্ছে করছে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেই, কিন্তু রাগ সংবরণ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলাম। চিরকুটটা আমার পকেটেই ছিল, সেটা বের করে ওর হাতে দিলাম। চিরকুটটা নীলার হাতে দেওয়ার পর এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম, কারণ আমি দেখতে চাই ও এখন কি বলে আর করে। নীলা চিরকুট হাতে নিয়ে ওটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আমিও এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি, কিন্তু চিরকুটের দিকে তাকিয়ে আছে তো তাকিয়ে আছেই, মাথাও তুলছে না, আর কিছু বলছেও না। ধৈর্য হারিয়ে আমি জিজ্ঞেস করলাম, কি হলো, এখন চুপ করে আছো কেন? কিছু তো বলবে নাকি? লাবিব দেখ, আমি অনেক সরি। কথাটা বলেই মাথা নিচু করে নিল, তারপর বলল, আসলে লাবিব, আসলে অনেক বড় একটা গন্ডগোল হয়ে গেছে।
দেখ, আমি তোকে দোষ দিচ্ছি না, এটা আমারই দোষ। আই এম রিয়েলি সরি। কিসের গন্ডগোল? আর তুমি সরি বা বলছো কেন? সরি বলার দরকার নেই, আমিও তো তোমাকে ভালোবাসি। এক মিনিট, তুমি কি ভয় পাচ্ছ নাকি? না হলে লাবিব প্লিজ, আগে আমার কথাটা শোন। আচ্ছা বলো। আসলে ওই ভিউ কার্ডটা ওই ভিও কার্ডটা? ওই ভিউ কার্ডটা নিলয়ের জন্য ছিল। জানি না কি করে, হয়তো বাই মিস্টেক ওটা তোর কাছে চলে গেছে। আই এম সরি লাবিব। নীলা আর কি কি যেন বলে যাচ্ছিল, তার কিছুই আমার কানে আসছে না। আমি একদম চুপ হয়ে গিয়ে যেন অন্য কোথাও চলে গেছি। এমন কেন হলো আমার সাথে? কষ্ট হচ্ছে খুব, চাপা কষ্ট, যেটা বাইরে কাউকে বলে বোঝানো যায় না। তার মানে নীলা আমাকে নয়, নিলয়কে ভালোবাসে। আর এই কথাগুলো নিলয়ের জন্যই ছিল, আমার জন্য নয়। এই কারণেই হয়তো নীলা নিলয়কে প্রোটেক্ট করছিল। আমি মুখ তুলে নীলার দিকে তাকাতেই সে বলল, লাবিব সরি, কিন্তু তুই যেটা ভাবছিস সেটা কখনোই হতে পারে না। আর প্লিজ আমার আর নিলয়ের ব্যাপারটা এখন কাউকে বলিস না। সময় হলে। আমি নীলার আর কোনো কথা গ্রাহ্য না করে ধীরে ধীরে ছাদ থেকে নেমে গেলাম। নীলা হয়তো ডাক দিয়েছিল, আমি শোনার চেষ্টাও করিনি। কারোর সাথে কোনো কথা না বলে বাড়ি থেকে বের হয়ে গেলাম। বাইরে ভীষণ জোর বাতাস হয়েছে, হয়তো ঝড় আসতে চলেছে। কিন্তু তার চেয়ে বড় ঝড় তো আমার ভিতরে চলছে, যেখানে আমি চেষ্টা করেও সামলাতে পারছি না। বাইক চালিয়ে বাড়ি ফিরতে ফিরতে বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেছে। বাড়িতে ঢুকতেই মা ব্যস্ত হয়ে পড়েছে ঝড় বৃষ্টিতে ভিজে কেন বাড়ি ফিরলাম। মায়ের কোনো কথা কানে না নিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম। আর তারপরেই ঘুম। গভীর রাত্রে টের পেলাম গা গরম হয়ে গেছে, আর মাথায় জলপট্টি দেওয়া কিছু না, অভ্যাস মতোই জ্বর চলে এসেছে। ছোটবেলা থেকেই এটা চলছে, বৃষ্টিতে একটু ভিজলেই কঠিন জ্বর চলে আসে। মা জানতো যে আমার জ্বর আসবে, সেজন্যই চলে এসেছে আমার ঘরে। আমার চোখ খুলতে দেখে বলল, কি রে বাবা, কষ্ট হচ্ছে খুব? তুই কেন শুধু শুধু বৃষ্টিতে ভিজতে গেলি? আমি তোকে এত বলি, তারপরও আবার কোনো কথা শুনিস না তুই। মায়ের কথা শুনে আমার নীলার কথা মনে পড়ে গেল। নীলাও আমাকে সবসময় বৃষ্টিতে ভিজতে মানা করত। ওর কথা মনে পড়তেই যেন ভিতরে কষ্টটা আবারও নাড়াতে উঠল। আমি বালিশ ছেড়ে মায়ের কোলে মাথা দিয়ে কেঁদে দিলাম। মা মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করছিল কি হয়েছে আমার, কিন্তু আমি কিছুই বলিনি। তারপর হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যখন চোখ খুললাম, মাথায় একটা শীতল হাত অনুভব করলাম। তাকিয়ে দেখি নীলা বসে আছে, আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। আমার চোখ খুলতে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে নরম গলায় বলল, কিরে এখন কেমন লাগছে? আমি কিছু না বলে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। নীলা কিছুটা একটা বলতে গিয়েও থেমে গেল, কারণ মা ঘরে চলে এসেছে খাবার নিয়ে। খাবারটা টেবিলে রেখে মা নীলাকে উদ্দেশ্য করে বলল, নীলামা, এবার তুই ওঠ, তুই কিছু খেয়ে নিয়ে ঘরে গিয়ে বিশ্রাম নে। আমি তোর খাবারটা ওখানে রেখে এসেছি। তখন নীলা বলল, কাকিমা আমি পরে খেয়ে নিব, তুমি বরং খাবারটা আমাকে দাও, আমি লাবিবকে খাইয়ে দিচ্ছি। মা একটা মুচকি হাসি দিয়ে বলল, অনেক হয়েছে মা, এবার তুইও ওর সাথে অসুস্থ হয়ে যাবি। এমনিতেও ঠিক মতো খাসনি, তাও আবার কাল সারা রাত ঘুমাসনি। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যা বলছি সেটা কর। মায়ের কথা শুনে নীলা আর কিছুই বলল না, আমার দিকে একবার তাকিয়ে ঘর থেকে চলে গেল। মায়ের কাছে জানতে পারলাম যে আমি নাকি গত সারাদিন সারা রাত জ্বর নিয়ে বিছানায় পড়েছিলাম, আর নীলা সবকিছু ছেড়ে ছুড়ে এতক্ষণ আমার যত্ন করছিল। খুবই অবাক হলাম মায়ের কথাগুলো শুনে। নীলা আমার জন্য এতটা ভাবে, মনে মনে অনেকটা খুশি। পরক্ষণেই সব খুশি গায়েব হয়ে গেল এটা মনে পড়তেই যে নীলা নিলয়কে ভালোবাসে। তারপর খাবার আর ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। দুপুরের দিকে ঘুমটা ভাঙলো, নিজেকে খুব চাঙ্গা আর ফুরফুরে লাগছে। জ্বরটর এখন নেই বললেই চলে। উঠে গিয়ে ওয়াশরুমে গেলাম। বাইরে বেরোতেই দেখি নীলা আমাকে দেখে হাসি মুখে প্রশ্ন করলো, কিরে কেমন আছিস? আমি বিছানায় বসে বললাম, এখন ভালো, এখন একটুও জ্বর নেই। তখন নীলা পাশের টেবিলে রাখা সুপের পেয়ালাটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, যাক বাবা, তুই ঠিক হয়ে গেছিস, যা ভয় পাইয়ে দিয়েছিলি না তুই। আমি কিছু না বলে নীলার দিকে তাকিয়ে রইলাম। এটা দেখে সে বলল, কিরে হাঁ করে কি দেখছিস? খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। আমি নীলার কোনো কথা কানে না তুলে পেয়ালাটা রেখে দিলাম।
নীলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো, খাবি না? আই লাভ ইউ। মানে? বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। দেখ লাবিব, পাগলামি করিস না। আমি তো তোকে সবকিছুই বললাম, তারপরও তুই। আমি কোনো পাগলামি করছি না, আমি যেটা সত্যি সেটাই বলছি। লাবিব, তুই ভালো করেই জানিস এটা কখনো সম্ভব না। ভুলে যা এসব। দেখবি তুই আমার থেকে ভালো কাউকে পাবি, যে তোকে ভালোবাসবে, সুখে রাখবে। এবার আমি উঠে দাঁড়িয়ে নীলার হাত ধরে ফেললাম। বিশ্বাস করো, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। সব সময় খালি তোমার কথাই ভাবি, আর আমার অন্য কাউকেই চাই না, তোমাকেই চাই। নীলা আমার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতে বলল, লাবিব, হাত ছাড়, পাগলামি করিস না। আমাদের অনেক ভালো একটা সম্পর্ক, সেটা নষ্ট করিস না। কথাটা বলে আমার থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে দরজা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমি ওর পথ আটকে দরজাটা বন্ধ করে দিলাম। তখন নীলা বলল, লাবিব, দরজাটা বন্ধ করলি কেন? খোল বলছি, আর আমাকে যেতে দে। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমি সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। দেখ লাবিব, তুই কিন্তু এবার তোর লিমিট ক্রস করে ফেলছিস। আমি যেন নিজের অজান্তে নীলার খুব কাছে চলে গেছে, আর হয়তো সেজন্যই নীলার ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসলো। আচমকা থাপ্পড়টা খেয়ে আমি পিছিয়ে পড়ি। জানি না কি হয়ে গিয়েছিল আমার। নীলা আমার দিকে ঘৃণার্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, ছি লাবিব, আমি ভেবেছিলাম তুই সবটা বুঝতে পারবি, কিন্তু তুই যে এতটা নিচে নেমে যেতে পারিস আমি ভাবতেও পারিনি। আমারই ভুল হয়েছে তোকে বোঝাতে যাওয়া। আমি কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আসলেই খুব বড় একটা ভুল করে ফেলেছি। নীলা বলতে লাগলো, আর কখনো তুই আমার সামনেও আসবি না, আমি তোর মুখ দেখতে চাই না। কথাটা বলেই নীলা দরজা খুলে হনহন করে চলে গেল। আমি ভাবলাম ওকে সরি বলা দরকার। যে দরজার কাছে এলাম, দেখি মা দাঁড়িয়ে। মাকে দেখেই আমি ভয় পেয়ে গেলাম। মা কিছু বুঝতে বা শুনতে পারেনি তো? আমি মায়ের দিকে ভয়ের তো চোখে তাকিয়ে রইলাম। তখন মা বিস্মিত কণ্ঠে বলল, কি রে নীলা, এইভাবে চলে গেলি কেন? কিছু কি হয়েছে? যাক, মা তাহলে কিছুই ধরতে পারেনি। তাই আমি বললাম, না আম্মু, কিছুই হয়নি। নীলাপুর নাকি কাজ আছে, তাই চলে গেছে। এই যাত্রায় বেঁচে গেলাম। মার কিছুই বলেনি, কিন্তু আসলে সমস্যাটা রয়ে গেল। নীলাকে সরি বলা হলো না। অনেক ভাবনা চিন্তার পর ঠিক করলাম আমি সব কিছু ভুলে যাব, আর নীলাকে নিয়ে সব ভুল ভাবনাগুলো মাথা থেকে বের করে দিব। নীলা যা চাই সেটাই হবে। আমি আর একটু আমার মুখ দেখাবো না, ওকে আর কোনোভাবে অস্বস্তিতে ফেলবো না। তাই নীলার কাছে একটা চিরকুটের মাধ্যমে ক্ষমা চেয়ে নেই। সেই সাথে এটাও বলে দিয়েছিলাম যে আমি আর ওর সামনে আসবো না, কোনোভাবে ডিস্টার্বও করবো না। কয়েকদিন পর পরীক্ষা, তাই প্রস্তুতিতে নিজেকে ব্যস্ত করে ফেললাম। যথেষ্ট চেষ্টা করেছিলাম, কিন্তু পরীক্ষার তেমন ভালো হলো না। একটু মন খারাপ হলেও বটে। তারপর সব ফেলে দিয়ে ফাইনালের জন্য ভালো একটা প্রস্তুতির সংকল্প করলাম। তো আর কি, আলতু ফালতু সব কাজ ফেলে দিয়ে পড়াশোনায় মনোযোগ দিলাম। নিয়মিত ক্লাস, কোচিং, পড়াশোনা এসব করেই আমার সময় পার হয়ে যায় এখন। লাস্ট 2 মাস নিজেকে অনেকটাই ঠিক করে নিয়েছি। নিয়মিত একটা রুটিন মেনে চলছি। আমার এই পরিবর্তন দেখে বাবা মা ভীষণ খুশি। আর এতদিনে নীলার আপুর বা ওই বাড়ির ধারে কাছেও যায়নি। তবে দেখা হয়েছিল একদিন ভার্সিটির ক্যাম্পাসে। ওর চোখে আমার জন্য শুধুমাত্র ঘৃণাই দেখেছিলাম। পরীক্ষার আর মাত্র বাকি 10 দিন। এখন জোর দিয়ে পড়াশোনা করছি, বাড়িতেই সারাদিন আছি। বাইরে যাওয়া একদম বন্ধ করে দিয়েছি। আসতে পারিস। আমার ভাবনায় সেট পড়লো নীলা আপুর ডাকে। তাকিয়ে দেখি দরজার বাইরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুটা অবাক হয়ে ওনার দিকে তাকাতেই ভিতরে ঢুকে পড়লেন। এসে বলতে লাগলেন, কিরে, তুই এসে শুয়ে আছিস? ব্যাগপত্র গোছাবি কখন? জলদি কর, বাড়িতে সবাই তোদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা দাঁড়া, তোর কি কি জিনিস লাগবে তুই আমাকে বল, আমি তোর ব্যাগ গুছিয়ে দিচ্ছি। আমি অবাক হয়ে নীলাপুর দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ আমার সাথে এরকম অদ্ভুত আচরণ করছে কেন? এই তো কয়েকদিন আগে পর্যন্ত আমাকে দেখতে পারতো না, আমাকে এরকম ঘৃণা করতে বললেই চলে। আর এখন নিজে থেকে এসে আমার সাথে মিশতে চাচ্ছে, একদম আগের মতো নর্মাল ভাবে কথা বলতেছে। কাহিনী কি? কিরে, কি ভাবছিস বসে বসে? তোকে আমি কিছু বলছিলাম। না, কিছু না।
ও আচ্ছা, তো কেমন আছিস তুই? ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, কিন্তু তুই তো দেখছি এই কয়দিনে একেবারে বদলে গেছিস। কই না তো, আমি তো আগের মতোই আছি। সে তো দেখতেই পাচ্ছি, নিজে থেকে কিছুই বলতেছিস না, কেমন জানি ঠান্ডা ঠান্ডা মেজাজ। আমি কিছু জিজ্ঞেস করলেই গম্ভীরভাবে উত্তর দিচ্ছিস। খাবার টেবিলেও কিরকম চুপটি করে বসেছিলি। কিরে, তুই শুনতেছিস? হুম হুম আমি নীলাপুর এরকম ব্যবহারে অবাক হয়ে যাচ্ছি। কি মুখে কথা নাই? হ্যাঁ শুনছি, আপনি বলেন। কচু শুনতেছিস? হ্যাঁ, কিছু বললেন? না, কিছু বলিনি। তুই বরং এটা বল, তোর কি কি জিনিস ব্যাগে ভরতে হবে, আমি ভরে দিচ্ছি। না ধন্যবাদ, আপনাকে কিছু করতে হবে না, আমি নিজেই করে নিচ্ছি। কি রে, কখন থেকে দেখছি তুই খালি আপনি আপনি করছিস। তুই আমাকে আপনি করে কবে বলছিলি? আগে বলিনি তো কি হয়েছে, এখন বলছি। তাছাড়া সব আপুকে তো আপনি করেই বলবো, তাই না? আগের জন্য আমি সরি। নীলা আপু কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি উঠে গিয়ে আলমারি থেকে এক মনে দেখে দেখে কাপড় বের করছিলাম ব্যাগে ভরার জন্য। নীলা আপু কিছুক্ষণ পিছনে দাঁড়িয়ে থেকে তারপর চলে গেল। এখন আমি দাদির বাড়িতে নিজের রুম গোছাচ্ছি। তাদের রুমটাই আমি নিয়েছি। অবশ্য আমার জন্য আগে থেকেই একটা রুম গোছগাছ করে রাখা হয়েছিল, কিন্তু সেটা নীলাপুর পাশের রুম ছিল। সবকিছু মোটামুটি ঠিকঠাক করে ক্লান্ত হয়ে যখন বিছানায় গিয়ে বসলাম, তখন একটা চুড়িওয়ালা হাত আমার দিকে একটা শরবতের গ্লাস এগিয়ে দিল। এটা নীলা আপুই। আমি ধন্যবাদ বলে গ্লাসটা নিয়ে নিলাম। আমি যখন শরবতটা মুখে দিতে যাব, তখন দেখি নীলা আপু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ধীরে সুস্থে গ্লাসটা খালি করে নীলা আপুর হাতে দিয়ে আরেকবার থ্যাঙ্কস বললাম। দেখি এখনো নীলা আপু সেই আগের মতোই তাকিয়ে আছে, তাই জিজ্ঞেস করলাম, আপনি কি কিছু বলবেন? তোর জন্য আগে থেকেই একটা ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়েছিল। তুই আবার ছাদে এই ছোট্ট ঘরটাতে আসলি কেন? জি, আসলে আমার এই ঘরটা পছন্দ খুব হয়েছে। কেমন নিরিবিলি, আর সবসময় খুব ভালো আলো বাতাসও আছে। তাছাড়াও ছাদটা একেবারে পাশেই আছে, তাই আর কি। ও আচ্ছা, তাহলে নিচে চল, সবাই খেতে বসছে। আপনি যান, আমি একটু পরে আসছি। কেন? আমার সাথে এখন গেলে তোর কোনো সমস্যা হবে? আরে না না, তা কেন হবে? আপনি এমনটা ভাবছেনই বা কেন? আসলে এতক্ষণ কাজ করেছে তো, তাই আমি একটু ফ্রেশ হয়ে নিচে আসছি। আপনি যান। নীলাপু আমার দিকে কিছুক্ষণ নিরাশ চোখে তাকিয়ে থেকে চলে গেল। রাতের খাবার খেয়ে আসার পর কিছুক্ষণ পড়াশোনা করার পর আর ভালো লাগছিল না, তাই আমি বাইরে ছাদে এসে রেলিং ধরে দাঁড়িয়ে রইলাম। হালকা ঠান্ডা মৃদু বাতাস বইছে, সেই সাথে বেলি ফুলের একটা মিষ্টি গন্ধ। খুবই ভালো লাগছে পরিবেশটা, তাই মনে হয় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎই কারো পায়ের আওয়াজ পিছনে ফিরে তাকাতেই দেখলাম নীলা আপু দাঁড়িয়ে, মুখে মিষ্টি একটা হাসি লেগে আছে, পরনে আবার একটা শাড়ি। আমি একটু তাকিয়ে আবারও ঘুরে দাঁড়ালাম। সামনের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলাম, আপনি এত রাতে ছাদে কি করছেন? আগে বল, তুই এত রাতে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর পড়তে ভালো লাগছিল না, তাই এখানে এসে দাঁড়িয়ে আছি। আমিও এই জন্যই আসছি। ওহ আচ্ছা, বলে নিজের মতো দাঁড়িয়ে রইলাম আমি। কিছুক্ষণ পর পিছন থেকে নীলা আপু রাগী গলায় বলল, আচ্ছা, তোর সমস্যা কি বলতো? আমার আবার কি সমস্যা হবে? না তো, কোনো সমস্যা নেই আমার। এদিকে এদিকে আমার দিকে তাকিয়ে কথা বল। কি বলবো? আচ্ছা, তুই কি আমার উপর রেগে আছিস, নাকি আমাকে ইগনোর করছিস? কি আশ্চর্য, আমি আপনার উপর রাগ করবো কেন? আর আমি আপনাকে ইগনোরই বা কোথায় করলাম? তাহলে আমি তোর সাথে কথা বলতে চাইছি, তুই তো দেখছি আমার সাথে কথা বলতে চাস না। আর কি কখন থেকে আপনি আপনি করছিস? কোথায় কথা বলছি না? আমি তো আপনার সাথে ঠিকঠাকই কথা বলছি। লাবি প্লিজ, এরকম করিস না, আমার ভালো লাগছে না। তুই আগের মতো কথা বল না। আগে তো কত বকবক করতিস, বকবক করে আমার মাথা গরম করে দিতি। নীলা আপু এটা কেন, ওইটা কেন, আর এখন কি হয়েছে তোর? কিছু হয়নি। আগে আপনাকে অনেক বিরক্ত করতাম, সেজন্য সরি। আপনার সাথে অনেক বাজে ব্যবহারও করেছিলাম, সেগুলোর জন্যও সরি। আবার এখানে এসেও আপনাকে অস্বস্তির মধ্যে ফেলে দিলাম, সেজন্যও সরি। আসলে আমার কোনো উপায় ছিল না, মায়ের জন্য আসতেই হলো। আমি তোকে কি বলেছি আর তুই কি বলতেছিস?
তুই ওই দিনের জন্য এমন করতেছো, তাই না? আচ্ছা, আমি সরি। তোকে ওইভাবে থাপ্পড় মারা আর ওই কথাগুলো বলা আমার উচিত হয়নি। আমি হয়তো একটু বেশি বেশি করে ফেলেছিলাম। আর আপনি সরি বলছেন কেন? আসলে আমি ওই দিন কাজেই এমন করেছিলাম। আপনার জায়গায় যে কেউ থাকলে সে একজ কাজ করত, হয়তো তার চেয়েও বেশি কিছু করত। আর আপনি তো শুধু... তাহলে তুই আমার সাথে ঠিক করে কথা বলছিস না কেন? সব ভুলে গিয়ে আবার আগের মতো হয়ে যা না। আমার আবার আগের মতো মজা করে থাকবো একসাথে। তোর মনে আছে আমরা ছোটবেলা থেকে চেষ্টা করছিলাম যেন সবাই একসাথে একই বাড়িতে থাকতে পারি? এখন তো আমরা সবাই একসাথে আছি, কিন্তু তুই কেমন যেন অন্যরকম হয়ে গেছিস। আবার আগের মতো হয়ে যা না প্লিজ। এখন তো সব ঠিক হয়ে গেছে। আমি অন্যদিকে তাকিয়ে অন্য মনস্কভাবে বললাম, সব ঠিক হয়ে গেছে, সব ঠিক, কিন্তু এখন না, সব কিছু আগের মতো নেই। কথাটা বলে ছাদ থেকে চলে এলাম। এখন একটা কথাই আমার মাথায় ঘুরতেছে যে নীলার আসলে হয়েছেটা কি? হঠাৎ করে এরকম পরিবর্তন কি করে হলো? সেই ঘটনার রেশ আমি এখনো কাটাতে পারিনি। ও কি করে এত সহজে... সকালে ঘুম থেকে উঠে মাথায় বিরক্তি চেপে বসলো। এমনিতেই রাতে অনেক দেরিতে ঘুমিয়েছিলাম, আর নীলা আপু এসে এত সকালে ঘুমটা ভাঙিয়ে দিল। আপনাকে কে বলছে আমাকে ঘুম থেকে উঠাতে? ও মা, কতটা বেলা হয়ে গেছে দেখেছিস? আর কত ঘুমাবি? তাতে কি হয়েছে? আমার যখন মনে চায় তখন উঠবো, আপনি রাখবেন কেন? আরে তুই এভাবে কথা বলছিস কেন? আমি তো... ধুর, আমি বিরক্তির শব্দটা করে গায়ের কাঁথা আছড়ে ফেলে দিয়ে খাট থেকে নেমে পড়লাম আর ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম। তখন নীলা আপু পিছন থেকে... ওই শোন, আমার সাথে একদম মেজাজ দেখাবি না। আমি তোর মায়ের কথাই তোকে ডাকতে আসছিলাম। কাকিমা বলেছিল যে আজকে নাকি তোর একটা ক্লাস টেস্ট আছে, এই জন্যই আসছিলাম। চাটা খেয়ে নিস। চায়ের কাপটা এরকম আছড়ে রেখে দিয়ে চলে গেল। আমি মনে মনে কিছুটা অনুতপ্ত হলাম। মাকে আমি বলেছিলাম যে আমাকে যেন ডেকে দেয়, আর এখন নিচেই ভুলে গেছি। বেচারি ডাকতে এলো, অথচ এতগুলো কথা শুনিয়ে দিলাম। কার মুখ দেখে যে ঘুমিয়েছিলাম। রাতে আয়নার সামনে যাওয়ার একদমই ঠিক হয়নি। তড়িঘড়ি করে রেডি হয়ে নোটস ঘাঁটতে লাগলাম। নাস্তা খাওয়ার সময় নেই, তাই আর নিচে গেলাম না। কিছুক্ষণ পর দেখি নীলা আপু প্লেটে করে নাস্তা নিয়ে এলো। এসে প্লেটটা সামনে রেখে দিয়ে বলল, কথাটা আমার কাছে কেমন যেন শুকনো নিরামিষ নিরামিষ লাগলো। তারপরেও আমি বা হ্যাঁ করার আগেই নীলা আপু চলে গেল। আমি দরজার দিকে তাকিয়ে একবার গাটা চুলকালাম। যাই হোক, এখন আর ভেবে কাজ নেই, যখন দিয়ে গেছে খেয়ে নিলাম। ভার্সিটি যাওয়ার জন্য বেরিয়ে নিচে আসতেই মা জিজ্ঞেস করলো, কি রে, কোথায় যাচ্ছিস? খাবি না? আমি বেশ অবাক হয়ে, একটু আগেই তো তুমি... এটুকু বলেই থেমে গেলাম। তাকিয়ে দেখি নীলা আপু টেবিলে বসে নিজের মতো করে খাচ্ছে। এখন যেন খাওয়াটাই ওনার একমাত্র কাজ, অন্য কোনো দিকে খেয়াল করার মতো সময় ওনার নেই। আমি আম্মুকে আর কিছু না বলে আসছি বলে বেরিয়ে পড়লাম। পরীক্ষা শেষ করে হল থেকে বেরিয়ে দেখি নীলা আপু দাঁড়িয়ে আছে। আমি কি বলার আগেই জিজ্ঞেস করলো, ভালোই। না, একটু সময় লাগবে, আমার লাইব্রেরিতে একটু কাজ আছে। ও আচ্ছা, ঠিক আছে, যা তাহলে। আচ্ছা। ওই দাঁড়া। কিছু বলবেন? না, চল। কোথায়? কেন, তুই নাকি লাইব্রেরিতে যাবি? হ্যাঁ, তাই তো যাবই। তাহলে চল। আপনিও যাবেন? কেন, তোর সমস্যা আছে? না, তা কেন হবে, চলুন। হুম। লাইব্রেরিতে ঢুকতেই দেখি রীতিও লাইব্রেরিতে বসে আছে। চোখাচোখি হতেই ডাক দিল। আমি কয়েকটা বই নিয়ে ওর পাশে বসে পড়লাম। কিছু জিনিস নোট করতে হবে। তখন পাশ থেকে ঋতু বলল, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালোই, তোমাকে তো আজকাল দেখাই যায় না, ফোন দিলেও তো পাই না, কি করো আজকাল? না, আসলে আমি নতুন একটা নাম্বার নিয়েছি, সেজন্য এই ফোনে পাচ্ছিল না। আর জানোই তো, কিছুদিন পর পরীক্ষা। আমি তো আর তোমার মতো না, সব পড়াই বাকি রয়ে গেছে, সেই জন্য এই কয়দিন একটু... ও, খুব ভালো। আচ্ছা, তোমার নতুন নাম্বারটি কি দেওয়া যাবে? আমি কিছু একটা বলতে যাব, সামনে থেকে একটা গুরু গম্ভীর রাখি গলার আওয়াজ এলো। এই নে, লাইব্রেরিটা কথা বলার জায়গা। এতটুকু ম্যানার্স এতদিনেও শেখনি? জি, এটা নীলা আপুই। ঋতু নীলা আপুর দিকে তাকিয়ে বলল, সরি আপু। যেই কাজে এসেছো সেই কাজ করো।
অন্যদেরকে বিরক্ত করো না। আচ্ছা আপু। এরপর ঋতু একটা টু শব্দও করলো না। কিছুক্ষণ বই ঘেটে নিঃশব্দে কখন যে চলে গেল টেরও পেলাম না। আমার কাজ শেষ হতেই উঠে পড়লাম। অনেকটা সময় ধরেই লাইব্রেরিতে ছিলাম, সেটা ঘড়ির দিকে তাকিয়েই বুঝতে পারলাম। নীলাপুর দিকে তাকিয়ে দেখলাম একটা খোলা বইয়ের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমি ডাক দিতে গিয়েও দিতে পারলাম না, কারণ ওর মায়া ভরা মুখটাতে আমার চোখ আটকে গেছে। এভাবে কখনো ওর ঘুমন্ত মুখটা আগে দেখিনি। কি অপরূপ লাগছে ওকে ঘুমন্ত অবস্থায়। এক মনে তাকিয়ে রইলাম। জানি না কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম। হঠাৎই কাছে কারো হাত অনুভব করে প্রায় লাফিয়ে উঠলাম। হৃৎপিণ্ডটা বেরিয়ে যাবার জোগাড়। প্রায় রোবটের মতো হাতের মালিকের দিকে তাকালাম। চিকন থুতনিওয়ালা ছিপছিপে লোকটা ঝাড়ুদার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি কিছু বলার আগেই মুচকি হাসি সহকারে বললেন, সরি মামা, প্রেমে ব্যাঘাত ঘটাইলাম। এভাবে হুঁশ জ্ঞান হারাইয়া ফেললে কি চলে? কখন থেকে ডাকতেছি। লোকটার শব্দে নীলাপুর ঘুম হয়ে গেল। বই থেকে মাথা তুলে ঘটনা বোঝার চেষ্টা করছে। আমি আসলে কি বলবো ভেবে পাচ্ছি না। তখন লোকটা আবারও বলল, তবে আপনাদের খুব ভালো মানাইছে। হ্যাঁ। আজকাল এমন প্রেমিক প্রেমিকা দেখা যায় না মামা, যে প্রেমিকার মুখের দিকে তাকিয়ে এরকম হারিয়ে যায়। আমারও একখানা প্রেমিকা ছিল, আমিও তারই এমন করে ভালোবাসছিলাম, কিন্তু সে বোঝে নাই। তবে আমি দোয়া করি আপনারা সুখী হন। তারপর দাঁত বের করে একটা হাসি দিয়ে বলল, আমি যাই, অনেক কাজ আছে। লোকটা আমাকে পাথর বানিয়ে দিয়ে নিজের কাজে চলে গেল। আমার হাত পা পুরা আশার হয়ে গেছে। নীলাপুর দিকে তাকাতেও পারছি না। কি জানি কি ভাবতেছে এখন। এরকম বোকামিটা কি করে ফেললাম। ওইখানে দাঁড়িয়ে রইলাম। তখন নীলাপুর আওয়াজ এলো, কি রে, যাবি না? এভাবে দাঁড়িয়ে আছিস কেন ওখানে? মাথা তুলে তাকিয়ে দেখি নীলাপু দরজার কাছে দাঁড়িয়ে কথাটা বলল, আর সেটা খুব স্বাভাবিকভাবেই। কিছু কি বুঝতে পারিনি নাকি শুনতে পাইনি, কি জানি কি হচ্ছে আমার সাথে। কি রে, আবারও কি ভাবছিস? অনেকটা দেরি হয়ে গেছে তো। যাবো তো, সেই জন্যই তো এলাম। আসলে ড্রাইভার কাকাকে সেই কখন বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আরে বয়স্ক মানুষকে শুধু শুধু এতক্ষণ বসিয়ে রাখবো কেন? সেই জন্যই বলেছি চলে যেতে। আর তোর যদি অসুবিধা হয় সমস্যা নেই, আমি কোনো একটা গাড়ি করে চলে যাব। আমি কি বলেছি যে আমার অসুবিধা আছে? ও আচ্ছা, চল তাহলে। ওঠেন। কিছু দূর যাওয়ার পর আমি বললাম, নীলাপু, সকালের জন্য আমি আসলে সরি। জানি না ঘুম থেকে উঠেই কি হয়ে গিয়েছিল। হুম বিশ্বাস করেন, আমি আসলে ওইভাবে বলতে চাইনি। হুম কি হলো, আমি কি বলছি শুনতে পাচ্ছেন? এই থাম, এখানে থাম। হঠাৎ করে থাম বলাতে কিছুটা ভয় পেয়ে গিয়ে বাইক থামিয়ে দিলাম। ভয়ের তো কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হলো? ওইদিকে দেখ, ফুচকার দোকান। চল ফুচকা খাবো, অনেকদিন ধরে খাই না রে। মানে? চল। বলেই হাঁটতে লাগলো। আমি আর কি বলবো, গেলাম পিছু পিছু। ফুচকা খাবে এটা ভালো করেই তো বলতে পারতো। এভাবে কলিজা কাঁপিয়ে দেওয়ার কি ছিল? কিছুটা বিরক্ত ভাব নিয়ে নীলাপুর পিছনে গিয়ে দাঁড়ালাম। তখন নীলাপুর পিছন ফিরে বলল, এই তুই খাবি? আশ্চর্য, এখানে এসেছি যখন অবশ্যই খাবো। তাই বিরক্ত হয়ে বলে দিলাম, না খাবো না। আচ্ছা ঠিক আছে, ওই মামা শুধু আমারই দেন। ফুচকাওয়ালাকে বলল, বিষয়টা অপমানজনক। মুখ কালো করে পিছনের চেয়ারটাতে ঠাস করে বসে পড়লাম। আর নীলাপু ফুচকার প্লেট নিয়ে আমার পাশের চেয়ারটাতেই বসলো। একা একা খাচ্ছে। আমি যে হা করে তাকিয়ে আছি একবার দেখলেও না। একটার পর একটা গ্রাসে খেতে লাগলো। আমি নিরুপায় হয়ে বসে আছি, বলতেও পারছি না আমিও খেতাম। আমিও তো অনেকদিন ধরে খাই না। তখন হঠাৎ করে আমার চোখ আটকে গেল সামনের আরেকটা দোকানে। উঠে দাঁড়িয়ে ভালো করে দেখে নিলাম, হ্যাঁ এটা তো নিলয়। সাথে একটা শাড়ি পরা মেয়ে খুবই ক্লোজ ভাবে বসে আছে, আর একে অপরকে খাইয়েও দিচ্ছে যেন কোনো কাপড়। আমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে খেয়াল করলাম। তারপর নীলাপুকে উদ্দেশ্য করে বললাম, নীলাপু। কি হয়েছে? ওইটা নিলয় ভাইয়া না? হাত দিয়ে ইশারা করে দেখালাম। নীলাপু একবার তাকিয়ে আবারও ফুচকা খাওয়ায় মনোযোগ দিয়ে বলল, ওনার সাথে তো একটা। ওটা ওর বউ, ওই মামা। আরেকটু টক দেন তো। আমি অনেকটা অবাক হয়ে নীলাপুর দিকে তাকিয়ে রইলাম। কি হলো ব্যাপারটা? এত বড় একটা জিনিস এত সহজে বলছে। আমি অবাক হয়ে বসে বসে এটাই ভাবতে লাগলাম। কি রে,
ওইখানে বসে থাকবি নাকি চল বাড়ি ফিরতে হবে? কথাটা বলেই হাঁটা লাগালো। আমি পুরাই থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আসল ঘটনাটা কি? ওইদিকে নীলাপু বাইকের কাছে দাঁড়িয়ে আছে, তাই আমি গিয়ে বাইকে উঠে পড়লাম। এখন নীলাপুকে কিছুই জিজ্ঞেস করতে পারছি না। যেরকম ভাবে আছে মনে হয় না কিছু জানা যাবে। সুযোগ বুঝে সব জানতে হবে। বাড়ি ফিরতে সারা রাস্তায় খালি ভাবতে লাগলাম কিভাবে, কেন, কি হয়েছে, এরকম অনেক প্রশ্ন মাথায় ঘুরছে। রাতে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছিলাম। আসলে বই পড়ছি বললে ভুল হবে, বইটা শুধু ধরেই রেখেছি, পড়া আর হয়নি। মাথায় শুধু নীলাপুর ব্যাপারটাই ঘুরছে। আসলে কি হয়েছে? অনেকক্ষণ ধরে শুয়ে থাকতে থাকতে পানির পিপাসা লেগে গেছে, তাই পানি খেতে গিয়ে দেখি বোতলটা খালি। নিচে যাওয়ার মুড নেই। চিল্লানি দিয়ে আম্মুকে কয়েকটা ডাক দিলাম। তারপর বইয়ের দিকে মনোনিবেশ করার চেষ্টা করলাম। অনেকটা সময় পার হওয়ার পরেও দেখি আম্মু আসছে না, তাই বইয়ের সামনে থেকে মুখ সরিয়ে চিল্লানি দেওয়ার জন্যই হা করতেই দেখি নীলাপু এসে দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকলো কোন সময় টেরও তো পেলাম না। কি রে, এভাবে গরুর মতো চিল্লালি কেন? কাঁদছিল তাই ডাকছিলাম, কিন্তু আপনাকে তো ডাকিনি, আমি আমার আম্মুকে ডাকতেছিলাম। কাকিমা রান্নাঘরে কাজ করছে, কি বলার আছে আমাকে বল। না, কিছু বলার নেই। আসলে ওই কিছু বলার না হলে ডাকছিলি কেন? আরে আগে কথাটা তো শুনবেন। আর আমি আপনাকে কখন ডাকলাম? উফ, কি কাজ কি সেটা বল। হ্যাঁ, সেটাই তো বলতেছিলাম, আপনি বলতে দিচ্ছেন কই? এখন কি বলবি? ওই আসলে খাওয়ার পানি শেষ হয়ে গেছে, সেজন্যই ডাকছিলাম। কি? এই সাধারণ একটা কাজের জন্য তুই কাকিমাকে এইভাবে ডাকছিলি, আর এখানে আসার পর আমার মাথা খাচ্ছিলি? নিচে গিয়ে তো আনতে পারিস। তো কি হয়েছে? আমার নিচে যেতে ইচ্ছে করছিল না, তাই আম্মুকে ডাকছিলাম। আর আপনার যদি অসুবিধা হয় আপনাকে এনে দিতে হবে না। আম্মু! ওই চুপ, দে বোতল দে। ওই যে ওইখানে আছে। নীলা একটা বিরক্তি ভরা মুখে বোতলটা নিয়ে চলে গেল। আমি নিজের কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর নীলাপু আবারও ফিরে এলো। এই নে তোর পানির বোতল। আমি বই থেকে চোখ সরিয়ে দেখি নীলাপু আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, কিছু কি বলবেন? না। আচ্ছা। পরক্ষণেই আবার নীলাপু বলে উঠল, অ্যাটলিস্ট একটা ধন্যবাদ তো দিতে পারিস নাকি? কেন? কেন মানে? আমি তোকে এত কষ্ট করে পানি এনে দিলাম, ধন্যবাদ তো দেওয়াই উচিত, তাই না? ওহ, ধন্যবাদ। তারপর আমি আবারও বইয়ের দিকে চোখ দিলাম। তখন নীলাপু আবারও বলে উঠল, আচ্ছা কি পড়ছিস? বই। সেটা তো আমিও দেখতে পাচ্ছি। তাহলে জিজ্ঞেস করছেন কেন? আজব তো, এভাবে কথা বলছিস কেন? আমি আবার কিভাবে কথা বললাম? ধুর। বিরক্তি নিয়ে ঘর থেকে চলে গেল। আমি বসে বসে মুচকি মুচকি হাসতে লাগলাম। যাক, প্রতিশোধটা ঠিকঠাক ভাবেই নেওয়া গেছে। এখন বুঝবে ফুচকার দোকানে আমার কেমন লাগছিল। জানি না কেন জানি খুব মজা লাগতেছে, আর নিজেকে চেপে রাখতে পারলাম না। উঠে দাঁড়িয়ে নাচা শুরু করে দিলাম। অনেকদিন পর গিয়ে আবার এমন একটা অনুভূতি নিজের ভিতরে এসেছে। হঠাৎ করে দরজার দিকে চোখ পড়তেই কাঠ হয়ে গেলাম। নীলাপু অবাক চোখে আমার দিকে বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কি করব এখন? নীলা আবার এখানে কি করতে এলো? আমি চুপ করে বিছানায় উপরে বসে পড়লাম আর বইটা হাতে নিয়ে বইটাতে মুখ গুছলাম। ঘাড়টা হালকা কাত করে দেখি নীলাপু একেবারে বিছানার ধারে দাঁড়িয়ে রয়েছে। আশ্চর্য, জিন ভূত নাকি চলে এর সাথে। তাকে দেখি মুখে আবার মুচকি হাসি। যেটার ভয় করতেছিলাম সেটাই হলো। নীলাপু জিজ্ঞেস করেই বসলো, লাবিব, তুই এতক্ষণ কি করছিলি রে? কই না তো, কিছু না। আচ্ছা তাই? আপনি আবার এখানে কি করতে আসছেন? তোর মা পাঠালো। কেন? নিচে গিয়ে খাবার খেয়ে আসতে বলেছে। নাকি এবার খাবারটাও এনে দিয়ে যাব? না থাক, আমি নিচে গিয়ে খেয়ে আসবো। আপনি যান, আমি আসছি। ঠিক আছে, আয় তাহলে। আর শোন, কি? নেক্সট টাইম দরজা লাগিয়ে নিস। কেন? কারণ এরকম নাচ দেখে মানুষ হার্ট অ্যাটাক করতে পারে। কথাটা বলেই উচ্চস্বরে হাসতে হাসতে চলে গেল। আমাকে এরকম একটা অপমান করবে ভাবতে পারিনি, কিন্তু আমার রাগ হচ্ছে না। এরকম হৃদয় কাড়া হাসি শুনে কেউই আর রাগ করতে পারে না, কেউ না।
আর আমি তো কোন ছাড়। যাই হোক, আর বসে না থেকে নিচে চলে এলাম খাবার খেতে। আমি নিচে আসতে দেখি নীলা আপু খাবার টেবিল ছেড়ে চলে যাচ্ছে, আর বাকিরা সবাই অট্ট হাসি দিতে ব্যস্ত। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। অতঃপর কিছুই বুঝতে না পেরে খাবার টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। জেঠিমা আমাকে খাবার দিতেই দাদু জিজ্ঞেস করলো, তা দাদু ভাই, তোমার পরীক্ষা যেন কবে থেকে? এই তো পরের সোমবারেই। ও, তাহলে তো আর কয়টা দিন মাত্র। হুম। তো প্রস্তুতি কেমন? জি, মোটামুটি ভালোই। তা বেশ। তো পরীক্ষা শেষ হবে কবে? কোনো রকম সমস্যা না হলে মোটামুটি 15 দিন। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। এরপর দাদু বাবা আর জেঠুকে উদ্দেশ্য করে বলল, তোরা তাহলে সব কিছুর তৈরি শুরু করে দে এখন থেকেই। আর তো মাত্র কটা দিন। ক্যাটারিং নিয়ে তোদের চিন্তা করতে হবে না, ওইটা আমার বন্ধু মালিক দেখে নিবে। ওর অনেক ভালো ভালো জানাশোনা লোক আছে। তোরা বরং অন্য দিকটা দেখ, আর আমি সবাইকে নিমন্ত্রণের দিকটা দেখে নিব। বাবা আর জেঠু মাথা ঝাঁকালেন। আমি অবাক হয়ে দাদুকে জিজ্ঞেস করলাম, বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে দাদু? আছে তো। কিন্তু কিসের অনুষ্ঠান? তখন মা পেছন থেকে বলল, কিসের আবার? বিয়ের অনুষ্ঠান। আমি হকচকিয়ে গিয়ে বললাম, বিয়ে? কার বিয়ে? কার আবার? আমাদের নীলার। কি, নীলা আপুর বিয়ে? হ্যাঁ, এতটা অবাক হচ্ছিস কেন? আমাদের মেয়ে যখন বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে, তাই না? কতদিন আর এভাবে বসিয়ে রাখবো? হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু কার সাথে? তখন জেঠিমা বলতে লাগলো, আরে সেটা বড় কথা না, বড় কথা হলো নীলার ছেলেটাকে পছন্দ হয়ে গেছে। এতদিন ধরে এত সম্বন্ধ এলো, অথচ কাউকেই নীলার পছন্দ হয়নি, কিন্তু এবারে এক কথায় রাজি। আর নীলাকেও ছেলের বাবা মার খুব পছন্দ হয়েছে। তারা চাইছে যত দ্রুত সম্ভব নীলাকে তাদের বউ করে নিয়ে যেতে। আর ছেলে? তুই ছেলে নিয়ে পড়ে আছিস কেন? না মানে, ছেলেরও কি নীলা আপুকে পছন্দ হয়েছে? আরে আমার মেয়েকে পছন্দ হবে না এমন কোনো ছেলে আছে? তাছাড়া ছেলের বাবা মা বলেছে যে তাদের পছন্দই নাকি ছেলের পছন্দ। কত ভালো ছেলে বল, আজকাল কি এমন ছেলে পাওয়া যায়? আমার নীলাটা খুবই ভাগ্যবতী। আমি শিওর এই ছেলে আমার মেয়েকে খুব ভালো রাখবে। ও, আমি মাথা নিচু করে নিজের খাবার খেতে লাগলাম। বাকিরা নিজেদের মধ্যে কথা বলতেছে। কি হলো এটা? নীলাপুর বিয়ে ঠিক হয়ে গেছে আর নীলা আপুও রাজি। ভালোই। আমার তাতে কি? আমি এসব নিয়ে ভেবে কি করব? এসব বলে নিজেকে বোঝাচ্ছি ঠিকই, কিন্তু কোথায় যেন একটা অস্বস্তি অনুভব হচ্ছে। খাওয়া শেষে সোজা ঘরে চলে এলাম। বিছানায় চুপ করে বসে রয়েছি। না, আসলে মন খারাপ। না, আমারই ভুল। আমি ভুল ভেবেছিলাম। বারবার একই ভুল কেন করি? আসলে এখানে এসে নীলাপুর ব্যবহারে আমি অন্য কিছুই ভেবে বসেছিলাম। ভালোই হয়েছে, এত তাড়াতাড়ি এই ভুলটা ভেঙে গেছে। ঘরে আর ভালো লাগছে না, তাই ছাদে চলে আসলাম। ছাদের এক কোনায় দাঁড়িয়ে বইয়ের দিকে তাকিয়ে রইলাম। আবারও সেই কষ্টটা হচ্ছে। কেন আবার এইসব ভাবতে গেলাম? হঠাৎই চোখ গেল ছাদের অন্যদিকে। চিনতে অসুবিধা হলো না। নীলা আপু ছাদের রেলিংয়ে হেলান দিয়ে ফোন টিপতেছিল। হয়তো আগে থেকেই এখানে ছিল, নাকি আমার পরে এলো। আর ছাদে এলো তো এলো, আমাকে দেখলো না। ভেবেছিলাম আজকে নীলা আপুকে নিলয়ের ব্যাপারটা জিজ্ঞেস করব, কিন্তু এখন আর জানার ইচ্ছে নেই। জেনেই বা কি করব? দেখে মনে হচ্ছে কারোর সাথে খুব মন দিয়ে চ্যাটিং করছে। থাক, ডিস্টার্ব না করি। তারপর আমি যে ছাদ থেকে চলে আসতে যাব, নীলা আপু ডাক দিয়ে বসলো। আমি দাঁড়াতেই নীলা আপু আমার দিকে এগিয়ে এলো। মুখে দেখি হাসি লেগে আছে। বাহ, নিজের বিয়ের কথা শুনে এত খুশি। নীলা আপু কাছে এসেই হাসি মুখে জিজ্ঞেস করলো, কি রে, ছাদে কখন এলি? আবার চলেও যাচ্ছিস? এই তো একটু আগেই আসছিলাম খাওয়া খাওয়ার জন্য। খাওয়া হয়ে গেছে, তাই এখন ঘরে চলে যাচ্ছি। পড়া আছে অনেক। ও, তোর তো আবার কিছুদিন পর পরীক্ষা। আচ্ছা যা, পড়তে বস গিয়ে। সমস্যা হলে আমাকে বলিস কিন্তু। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি ভেবেছিলাম যে এখন ছাদে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতে চাইবে। এই ভেবে যে তাড়িয়ে দিবে সেটা ভাবিনি। মুখে কি হাসি দেখো। আর বাবা বিয়ে হতে যাচ্ছে তাতে কি? এত আদিক্ষেতার কি হলো? ফালতু। শেষ পরীক্ষাটা নিয়ে বাড়িতে এসে দেখি বাড়িতে লোকজনের অভাব নেই, সবাই কাজ করতেছে। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে আর কি। আসলে আজকে সন্ধ্যা নামলেই এই বাড়িতে বিয়ে কিনা। অবশ্যই এই বাড়িতে যে বিয়ে আছে তা এই তল্লাটে সবাই অনেকদিন আগেই জেনে গেছে, কারণ সপ্তাহখানেক আগে থেকেই অন্ধকার নামলে এই বাড়িটা নানা রঙের আলোতে জ্বলজ্বল করত।
আমি এদিক ওদিক তাকাতে তাকাতে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে এলাম। সবাই তো দেখছি খুব ব্যস্ত, আমি কারণ নজরেও পড়লাম না। মনে হয় আজকে আমার শেষ পরীক্ষা ছিল। মনে হয় না এই বাড়িতে এমন কেউ আছে যে জিজ্ঞেস করবে আমার পরীক্ষা কেমন হয়েছে। আমি নিজের ঘরে এসে চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ বসে থাকার পর আর ভালোই লাগছিল না, তাই ভাবলাম যাই ছাদে যাই একটু, যদি একটু ভালো লাগে। কিন্তু ঘর থেকে বেরিয়ে আসতেই দেখি ছাদে একরকম জলসা চলছে, সবাই মিলে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। সবার মাঝখানে বসে আছে নীলা আপু, সেও সবার সাথে হাসছে। নীলা আপুর হাসিটা বরাবরই সুন্দর, সবার থেকে আলাদা। হাজারটা হাসির শব্দের মাঝেও এই হাসি আলাদা করা যায়। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও ঘরে চলে এলাম। এখন ছাদেও শান্তিতে যাওয়া যাবে না। ঘরে এসে আবারও গালে হাত দিয়ে বসে রইলাম। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বসে থাকতে থাকতে, আবার ক্ষুধাও লেগে গেছে অনেক। আসলে দুপুরে কিছু খাওয়া হয়নি। এক্সাম হল থেকে বেরিয়ে সোজা বাড়িতে চলে এসেছি। ক্ষুধা আর সহ্য করতে না পেরে নিচে চলে এলাম। ঘরে বসে থাকলে কেউ খাবার নিয়ে যাবে না, সবারই কাজ আছে। নিচে এসে আম্মুকে সামনে পেয়ে গেলাম, কার সাথে কথা যেন বলছিল, তাই আমি পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ধৈর্য হারিয়ে আম্মু 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 ওই আন্টিটার সাথে কথা বলে যাচ্ছে। আমি যে ডাকছি সেটা মনে হয় না শুনতে পাচ্ছে। আম্মু, এটা কি ধরনের ব্যবহার লাবিব? তুই দেখছিস না একজনের সাথে কথা বলছি? কিন্তু আম্মু আমার খিদা লেগে। আমার কথাটা শোনার আগেই আম্মু ওই আন্টিটার সাথে কথা বলতে হেঁটে চলে গেল, আর আমি হাঁ করে তাকিয়ে রইলাম। এমনটাও আমার সাথে হওয়ার ছিল। এতদিন আম্মু সব সময় খাবার নিয়ে আমার পিছু পিছু ঘুরতো, আর আজকে আমি নিজে থেকে চাইছি তবুও পাচ্ছি না। মনে হচ্ছে না যে এটা আমার নিজের বাড়ি, আর বাড়ির মানুষগুলো আমার আপনজন। সবাই আজকে এতটাই ব্যস্ত যে আমাকে ভুলে গেছে। কিছুক্ষণ ছন্নছাড়া হয়ে এদিক ওদিক ঘুরলাম, যদি আমার মুখ দেখে কারো মায়া হয় আর কি। না, একে তো খালি পেট, তার উপর এই কোলাহল, একদম ভালো লাগছিল না। তাই বাধ্য হয়ে আবার নিজের ঘরে চলে এলাম। এখন ঘরে শুয়ে থাকা ছাড়া আমার কোনো কাজ নেই। তখন হঠাৎই লাবিব, নীলাপুর কণ্ঠস্বরে আমি হকচকিয়ে উঠে বসে পড়লাম, আর উঠেই নীলাপুর দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। নীলাপু এখন বউ সাজে আছে, শুধু ঘোমটাটাই নেই। খুব সুন্দর লাগছে ওকে এই সাজে। মনে হচ্ছে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি, কিন্তু পরক্ষণেই মনে হলো একটু পরেই ওর বিয়ে। তাই এসব ভেবে কাজ নেই। চোখ নামিয়ে জিজ্ঞেস করতে যাব আমার ঘরে এখন কি করছে, তার আগেই নীলাপু বলে উঠল,